ঢাকা কলেজের দ্বিতীয় বর্ষ নন মেজর রসায়ন বিষয়ের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমেই আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি নকুল চন্দ্র পাল, সহকারী অধ্যাপক রসায়ন, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নন মেজর রসায়নের এই পর্যন্ত হয়তোবা কয়েকটি ক্লাস হয়েছে। তোমরা জানো যে নন মেজর রসায়নকে এখন 3টি ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ 6 ক্রেডিট। এখানে আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সেকেন্ড ইয়ার নন মেজর কেমিস্ট্রি কেম 7241 কেমিস্ট্রি অফ দ্য এলিমেন্টস। এটি তোমাদের 2 ক্রেডিটের। তো এই 2 ক্রেডিট এটি ইনঅর্গানিক পোর্শন। তোমাদের এই সেকেন্ড ইয়ার নন মেজর কেমিস্ট্রিতে 3টি পোর্শন আছে, একটি ফিজিক্যাল কেমিস্ট্রি, একটি অর্গানিক কেমিস্ট্রি আর একটি ইনঅর্গানিক কেমিস্ট্রি। এটি আজকের যে বিষয় সেটি হলো ইনঅর্গানিক কেমিস্ট্রির পোর্শন। এটি তোমাদের 2 ক্রেডিট বা 2 ক্রেডিট। বিষয়টি হলো কেমিস্ট্রি অফ দ্য এলিমেন্টস। এখানে কয়েকটি টপিকস রয়েছে। আমরা একটি টপিকস আজকে আলোচনা করব, সেটি হলো কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। এবং কোঅর্ডিনেশন কেমিস্ট্রির যেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো কোঅর্ডিনেশন কম্পাউন্ডস, লিগ্যান্ডস, কোঅর্ডিনেশন নাম্বার, কোঅর্ডিনেশন স্পেয়ার এন্ড ভার্নার থিওরি অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। প্রথমে আসি কোঅর্ডিনেশন কম্পাউন্ডস কাদেরকে বোঝায়। কোঅর্ডিনেশন কম্পাউন্ডস তোমরা হয়তোবা নিচের ক্লাসে একটু ধারণা পেয়ে আসতে পারো। একটি ধাতব পরমাণু বা আয়নের সঙ্গে এর চারদিকে কোনো নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন, জোড়, দাতা, আয়ন বা অণু সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হয়ে যে জটিল কাঠামো সৃষ্টি করে তাদেরকেই জটিল যৌগ বা সন্নিবেশ যৌগ, অথবা যদি আয়ন ঘটে থাকে তাদেরকে জটিল আয়ন বা কমপ্লেক্স আয়ন বলা হয়। এক্ষেত্রে আমরা একটি উদাহরণ দিলেই বিষয়টি ভালো করে বুঝতে পারবে। তোমরা জানো টেট্রাএমিন কিউপ্রিক সালফেট। এটি দেখে নাও। এটি একটি জটিল যৌগ বা সন্নিবেশ যৌগ। এটি কোঅর্ডিনেশন কম্পাউন্ড। এখানে এই যে কপার আয়নের চার্জ এখানে +2। এখানে এই যে এই অ্যামোনিয়া অণু হলো ইলেকট্রন জোড়, দাতা অণু, আর এটি হলো ধাতব আয়ন। এই অ্যামোনিয়া অণুতে আমরা জানি 2টি মুক্তজোড় ইলেকট্রন একটি মুক্তজোড় ইলেকট্রন রয়েছে। সে 4টি অ্যামোনিয়ার সাথে, কপার আয়ন 4টি অ্যামোনিয়ার সাথে যুক্ত হয়ে প্রথমে টেট্রাএমিন কিউপ্রিক আয়ন গঠন করে। পরবর্তীতে সেটি আয়নিক বন্ধনে সালফেটের সাথে যুক্ত হয়ে টেট্রাএমিন কিউপ্রিক সালফেট এই যৌগটি তৈরি হয়। এইখানে এই টেট্রাএমিন কিউপ্রিক আয়ন এটি হলো
একটি জটিল আয়ন, জটিল আয়ন, বা আমরা এটাকে ইংলিশে কমপ্লেক্স আয়ন বলি, কমপ্লেক্স আয়ন। এই যে কমপ্লেক্স আয়ন গঠিত হলো, এটি কপার পরমাণুর ফাঁকা অরবিটালে, আমরা জানি কপার একটি অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল বা অবস্থান্তর ধাতুর বহিঃশক্তি স্তরে ফাঁকা অরবিটাল থাকে। সেই ফাঁকা অরবিটালে মুক্তজোড় দাতা অণু বা আয়ন সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে এই জটিল আয়ন বা কমপ্লেক্স আয়ন গঠন করে, এবং সেই সময় যে যৌগটি গঠিত হয় সেটিকে বলা হয় তোমার কি সন্নিবেশ যৌগ বা জটিল যৌগ। এইখানে এই যে কপার আয়ন, খেয়াল করো এই কপার আয়ন এখানে একটি থার্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে। কপার আয়ন, এই যে টেট্রাইমিন কিউপ্রিক আয়ন, এটি থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়েছে। এইখানে সবসময় খেয়াল রাখবে জটিল আয়নকে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, কারণ এই যে জটিল যৌগ এবং দ্বি লবণ, যেমন আমরা যদি ধরি একটা দ্বি লবণ, তোমরা ডাবল সল্ট যেটাকে বলে মোরের সল্ট তোমরা হয়তো জেনে থাকবে, ফেরাস সালফেট, অ্যামোনিয়াম সালফেট এবং 6 molecules of water। ফেরাস সালফেট, অ্যামোনিয়াম সালফেট and 6 molecules of water, এটিকে বলা হয় মোর সল্টস, মোরের লবণ। বাংলায় লিখে দিলাম মোরের লবণ। এই মোরের লবণ একটি দ্বি লবণ, এটিকে ইংলিশে বলে ডাবল সল্ট, ডাবল সল্ট। এই দ্বি লবণ এবং এই জটিল যৌগের মধ্যে পার্থক্য রয়েছে। খেয়াল রাখবে যে এই যে মোরের লবণ, এটি একমাত্র কঠিন অবস্থায় তার এই সংযুক্তি বিদ্যমান থাকে, কিন্তু তাকে যদি পানিতে যুক্ত করা হয় তখন এই লবণগুলো আলাদা হয়ে যায়। কিন্তু এই জটিল যৌগকে যদি তোমার পানিতে যুক্ত করা হয়, তার এই যে জটিল আয়ন এটি অপরিবর্তিত থাকবে, অর্থাৎ এর কোনো পরিবর্তন হবে না। এইখানে যদি কপার সালফেটের সাথে এই টেট্রাইমিন কিউপ্রিক সালফেট, এটি একটি আয়নিক লবণ, কপার সালফেট আমরা জানি এটি একটি আয়নিক লবণ, তাহলে এই আয়নিক লবণ বা আয়নিক যৌগ, এটিও আয়নিক যৌগ, বাট এটি জটিল যৌগ আমরা বলছি, খেয়াল রাখো। এর সাথে পার্থক্য কি, এইখানে একে যদি পানিতে দ্রবীভূত করা হয় তাহলে সেক্ষেত্রে তুমি কপার আয়ন, ফ্রি কপার আয়ন পাবে, অর্থাৎ মুক্ত কপার আয়ন সেখানে পাওয়া যাবে। কিন্তু এটিকে যদি পানিতে যুক্ত করা হয়, খেয়াল রাখো, এটিকে যদি পানির মধ্যে যুক্ত করা হয় তাহলে তুমি মুক্ত কপার আয়ন পাবে না। সেটি কি হবে, এই যে টেট্রাইমিন কিউপ্রিক আয়ন, এটি জটিল আয়ন হিসেবে পানিতে থাকবে, অর্থাৎ সেখানে কোনো মুক্ত কপার আয়ন পাওয়া যাবে না, তুমি কপার আয়নের টেস্ট করতে পারবে না। কিন্তু এইখানে এই যে আয়নিক যৌগে, সেটি জলীয় দ্রবণে যখন আয়নিত হয় সেখানে মুক্ত কপার আয়ন থাকে। আবার এইটিকে যখন পানিতে দ্রবীভূত করা হয়, সেটি খেয়াল করো একদম আয়রন 2 প্লাস তোমার আয়ন, অ্যামোনিয়াম আয়ন
সালফেট আয়ন ইত্যাদি আয়নে এটি বিভক্ত হয়ে যাবে। অর্থাৎ সেখানে দেখো এটি একটি দ্বিলবণ, এটি একমাত্র কঠিন অবস্থায় তার এই কম্পোজিশন, এই যে সংযুক্তি বজায় রেখে ক্রিস্টাল অর্থাৎ এই ক্যালাস আকারে এটি পাওয়া যায়, কিন্তু জলীয় দ্রবণে এটি আর ক্যালাস আকারে থাকে না, সেটি তখন এই মুক্ত ধাতব আয়ন সেখানে পাওয়া যায় বা মুক্ত এখানে ক্যাটায়ন এ বিভক্ত হয়ে যাবে। কিন্তু এইখানে দেখো যদি কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা জটিল আয়নের ক্ষেত্রে আমরা জলীয় দ্রবণে একটি জটিল আয়নের উপস্থিতি পাবো, সেখানে মুক্ত ধাতব আয়নের উপস্থিতি পাওয়া যায় না। এটি হলো এই জটিল আয়ন, দ্বিলবণ এবং আয়নিক লবণের মধ্যে পার্থক্য। তাহলে এইবার আমরা আসব এই যে জটিল যৌগ বা তোমার কোঅর্ডিনেশন কম্পাউন্ডের মূল ডেফিনেশনটা কি বা মূল সংজ্ঞাটা কি। সেটি হলো যে একটি ধাতব পরমাণু বা ধাতব আয়নের চারদিকে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন জোড় দাতা পরমাণু অথবা আয়ন অথবা কোনো নিরপেক্ষ অণু ইলেকট্রন জোড় দাতা হিসাবে ওই ধাতব আয়নের ফাঁকা স্থানে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে যে যৌগগুলো গঠিত হয় তাদেরকে বলা হয় কি সন্নিবেশ যৌগ বা কোঅর্ডিনেশন কম্পাউন্ড। আমরা এই ক্ষেত্রে আরো কয়েকটি উদাহরণ দিতে পারি। এটি একটি কি সন্নিবেশ যৌগ বা জটিল যৌগ, যেমন পটাশিয়াম ফেরোসায়ানাইড। এটিও একটি জটিল যৌগ। এখানে সায়ানাইড হলো ইলেকট্রন জোড় দাতা আয়ন, জোড় দাতা আয়ন। এরপরে দেখবে কোবাল্ট, এটা দেখো এটি এরকম কোবাল্ট, এখানে কি হলো দেখো এটি একটি জটিল যৌগ। সেটি এখানে এই ক্লোরিন ইলেকট্রন জোড় দাতা আয়ন ঋণাত্মক আয়ন, ইলেকট্রন জোড় দাতা আয়ন, এটিও ইলেকট্রন জোড় দাতা অণু। এগুলো তোমার কি কোঅর্ডিনেশন কম্পাউন্ড। কারণ এই যে কেন্দ্রীয় ধাতব আয়ন, এখানে তোমরা বলতে পারো যে এটি এই যে খেয়াল করো কোবাল্টের যোজনী সাধারণত 3+। এটি নিরপেক্ষ কেন? কারণ এইখানে 3টি ক্লোরাইড আয়ন, 3টি অ্যামোনিয়া অণু অর্থাৎ 6টি এরকম ইলেকট্রন জোড় এর মাধ্যমে কোবাল্টের সাথে 6টি সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে এই যৌগটি গঠিত হয়।
এগুলো হলো কোঅর্ডিনেশন কম্পাউন্ড। এবার আমরা আসব লিগ্যান্ড কি। একটু দেখেই বুঝতে পারছো যে এই যে ইলেকট্রন জোড় দাতা অণু, ইলেকট্রন জোড় দাতা আয়ন, হ্যাঁ, অনেক সময় ইলেকট্রন জোড় দাতা পরমাণু হয়ে থাকে, এদেরকে বলা হয় লিগ্যান্ড। তাহলে লিগ্যান্ড কাদেরকে বলা হয়? সন্নিবেশ বন্ধন গঠনে ইলেকট্রন জোড় দাতা পরমাণু, অণু বা আয়ন প্রভৃতিকে লিগ্যান্ড বলা হয়। তাহলে এই কারা কারা লিগ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে অ্যামোনিয়া অণুটি লিগ্যান্ড, এখানে সায়ানাইড আয়নটি লিগ্যান্ড, এটি লিগ্যান্ড, সায়ানাইড আয়ন লিগ্যান্ড, এখানে ক্লোরাইড আয়ন এবং অ্যামোনিয়া অণু দুইটাই লিগ্যান্ড, এরা লিগ্যান্ড। এই যে লিগ্যান্ড, এরা শুধুমাত্র একজোড় ইলেকট্রন দানে সক্ষম, অর্থাৎ একজোড় ইলেকট্রন দান করে এরা সন্নিবেশ বন্ধনে অংশ নেয়, সেজন্য এদেরকে বলা হয় একদন্তী লিগ্যান্ড। তাহলে লিগ্যান্ডের মধ্যে নিশ্চয়ই একটি প্রকারভেদ আছে, সেটি হলো লিগ্যান্ড তিন ধরনের হতে পারে। একদন্তী লিগ্যান্ড যাদেরকে বলা হয় মোনোডেন্টেড লিগ্যান্ড, দ্বিদন্তী লিগ্যান্ড যারা কেন্দ্রীয় ধাতব আয়নের সাথে দুইটি মুক্তজোড় ইলেকট্রনের মাধ্যমে দানের মাধ্যমে দুইটি সন্নিবেশ বন্ধন গঠনে সক্ষম, তাদেরকে বলা হয় কি তোমার বাইডেন্টেড লিগ্যান্ড। আর যারা দুইয়ের বেশি মুক্তজোড় ইলেকট্রন দানের মাধ্যমে কেন্দ্রীয় ধাতব আয়নের সাথে দুইয়ের বেশি সন্নিবেশ বন্ধন গঠন করতে সক্ষম, তাদেরকে বলা হয় পলিডেন্টেড লিগ্যান্ড। আমরা একটু এদেরকে ক্লাসিফিকেশন করছি, একটু তোমরা লিখে নাও। প্রথমে আসি টাইপস অফ লিগ্যান্ড। টাইপস অফ লিগ্যান্ডস। নাম্বার 1, monodentate ligand. Monodentate ligands কারা? যারা শুধুমাত্র একটি মুক্তজোড় ইলেকট্রন দানে সক্ষম, অর্থাৎ যেমন অ্যামোনিয়া অণু একটি মনোলিগ্যান্ড। মনো, এটা দেখো মনোদন্তী লিগ্যান্ড বলা হয় এদেরকে। অ্যামোনিয়া, সায়ানাইড, এটা মনোদন্তী লিগ্যান্ড। তারপরে আসো পানিও একটি লিগ্যান্ড, ক্লোরাইড আয়ন লিগ্যান্ড। কার্বন মনোক্সাইড এটি লিগ্যান্ড, নাইট্রোসিল এটি লিগ্যান্ড। হাইড্রোক্সাইড আয়ন সেটিও লিগ্যান্ড, একদন্তী লিগ্যান্ড। নাইট্রেট আয়ন সেটিও একদন্তী লিগ্যান্ড। এই সকল লিগ্যান্ডগুলো শুধুমাত্র একটি মুক্তজোড় ইলেকট্রন দানের মাধ্যমে এরা কেন্দ্রীয় ধাতব আয়নের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠনে অংশগ্রহণ করে, সেজন্য তাদেরকে বলা হয় মোনোডেন্টেড লিগ্যান্ড। আবার যদি দুইটি মুক্তজোড় ইলেকট্রন দানের মাধ্যমে কেন্দ্রীয় ধাতব আয়নের সাথে এরা দুইটি সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে সন্নিবেশ যৌগ গঠন করে, তাদেরকে বলা হয় বাইডেন্টেড লিগ্যান্ড। বাইডেন্টেড
লিগ্যান্ডস, যেমন ইথিলিন ডাইএমিন, ইথিলিন ডাইএমিন এটি একটি বাইডেন্টেড লিগ্যান্ড, লিখে দিচ্ছি এটি ইথিলিন ডাইএমিন একটি তোমার বাইডেন্টেড লিগ্যান্ড। অক্সালেট আয়ন একটি বাইডেন্টেড লিগ্যান্ড। অক্সালেট আয়ন এটি দেখে নাও। অক্সালেট আয়ন তোমরা জানো সি, এটা ডবল বন্ড ও ও ও এই, এটি হলো অক্সালেট আয়ন। এটিও একটি তোমার বাইডেন্টেড লিগ্যান্ড। ডাইমিথাইল গ্লাইঅক্সাম অক্সাইমেট আয়ন, অ্যানায়ন, তোমরা যারা ফার্স্ট ইয়ারে প্র্যাকটিক্যাল করেছো ইনঅর্গানিক, তোমাদের এই অজৈব লবণের আঙ্গিক বিশ্লেষণ, ধারাবাহিক আঙ্গিক বিশ্লেষণ করেছো, সেখানে নিকেল ধাতুর একটি পদক্ষেপ তোমরা জানো একদম লাল বর্ণের, সেটি নিকেল আয়নকে নিশ্চিতভাবে শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয় কি ডাইমিথাইল গ্লাইঅক্সাম। তাহলে ডাইমিথাইল গ্লাইঅক্সাইমেট আয়ন সেটিও একটি কি তোমার বাইডেন্টেড লিগ্যান্ড। এটি একটি তোমরা লিখে রাখো, সেটি ভালো করে বুঝতে হবে। এটি দেখো, এটি CH3, এটি CH3, এটি হলো OH আর এই, এটি হলো ডাইমিথাইল কে গ্লাইঅক্সামেট আয়ন। এটি হলো ডাইমিথাইল গ্লাইঅক্সামেট আয়ন, এটি হলো বাইডেন্টেড লিগ্যান্ড। অর্থাৎ সে কি তোমার দুইটি মুক্তজোড় ইলেকট্রন দানের মাধ্যমে সে কি করবে, দুইটি সন্নিবেশ বন্ধন এর মাধ্যমে তোমার সন্নিবেশ যৌগ গঠন করবে। আমরা একটা উদাহরণ দিলেই বুঝতে পারবে, যেমন এই ইথিলিন ডাইএমিনের সাহায্যে আমরা অনেক সময় কপারের প্রিসিপিটেশন করে থাকি। সেটি কিভাবে, এই তাদের কম্পাউন্ড, কমপ্লেক্স কম্পাউন্ডটা কিভাবে গঠন করে সেটা দেখো। যেমন একটি কপার আয়ন আমরা জানি তার সাথে 4টি অ্যামোনিয়া একটু আগে যুক্ত হয়েছিল টেট্রাঅ্যামিন কিউপ্রিক সালফেটে। অর্থাৎ কপার আয়নটি, এই যে এটি খেয়াল করে নাও তোমরা, টেট্রাঅ্যামিন কিউপ্রিক সালফেট। এখানে আমরা একটু পরেই বলবো যে এই যে টেট্রাঅ্যামিন কিউপ্রিক সালফেট অণুটি গঠিত হয়, এখানে 4টি অ্যামোনিয়া অণু কপার আয়নের সাথে 4টি সন্নিবেশ বন্ধন গঠন করে। খেয়াল করো, এই যতটি লিগ্যান্ড এর কপার আয়নের সাথে যুক্ত, অর্থাৎ লিগ্যান্ড তার লিগ্যান্ড অণু বা পরমাণু বা আয়ন একটি কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে যতগুলো সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হয় সেটিকে বলা হয় তার কোঅর্ডিনেশন নাম্বার বা সন্নিবেশ সংখ্যা। আবার বলছি, একটি কেন্দ্রীয় ধাতব আয়নের সাথে লিগ্যান্ড অর্থাৎ ইলেকট্রন জোড় ধাতা পরমাণু, অণু বা আয়ন
যতগুলো সমযোজী সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে তাকে বলা হয় এর কোঅর্ডিনেশন নাম্বার, বা বাংলায় বলা হয় সন্নিবেশ সংখ্যা। কোঅর্ডিনেশন নাম্বার, বা বাংলায় বলা হয় সন্নিবেশ সংখ্যা। এখানে এই যে টেট্রাঅ্যামিন কিউপ্রিক সালফেটের মধ্যে কপারের সন্নিবেশ সংখ্যা কত? এই যৌগটির সন্নিবেশ সংখ্যা হলো 4। সন্নিবেশ সংখ্যা হলো 4। কেন? খেয়াল করো, এই কপারের সাথে 4টি অ্যামোনিয়া অণু 4টি সন্নিবেশ বন্ধন গঠন করে, অর্থাৎ যতটি সন্নিবেশ বন্ধন গঠন করবে তার সন্নিবেশ সংখ্যা তত। এখানে দেখো, এই কপার আয়নের সাথে 4টি অ্যামোনিয়া অণু 4টি সন্নিবেশ বন্ধন গঠন করে। তোমরা নিশ্চয়ই জানো যে সন্নিবেশ বন্ধনকে একমুখী তীরচিহ্ন দ্বারা সূচিত করা হয়। কারণ সন্নিবেশ বন্ধন কাকে বলে? যে সমযোজী বন্ধনের ক্ষেত্রে শেয়ারকৃত বন্ধনজোড়ের ইলেকট্রন যে কোনো একটি পরমাণু থেকে আসে কিন্তু শেয়ার করে উভয় পরমাণু, সেই বন্ধনটিকে বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন। এই সন্নিবেশ সমযোজী বন্ধনের ক্ষেত্রে শেয়ারকৃত ইলেকট্রন জোড় যে পরমাণু থেকে আসে সেই পরমাণুটিকে বলা হয় দাতা পরমাণু, এবং যে পরমাণুর সাথে যুক্ত হয় সন্নিবেশ বন্ধনটি গঠন করে সেটিকে বলা হয় গ্রহীতা পরমাণু। তাহলে এখানে এই যে নাইট্রোজেনের মধ্যে মুক্তজোড় ইলেকট্রন আছে, এই মুক্তজোড় ইলেকট্রনের মাধ্যমে সে কপার আয়নের ফাঁকা অরবিটালের সাথে সে কি সন্নিবেশ বন্ধন গঠন করে। এখানে নাইট্রোজেনটা হলো তার ডোনার অ্যাটম, এটি হলো ডোনার অ্যাটম, অর্থাৎ দাতা পরমাণু, দাতা পরমাণু। আর কপার আয়নটি হলো এখানে গ্রহীতা পরমাণু, অ্যাকসেপ্টর অ্যাটম। তাহলে সন্নিবেশ সংখ্যা কি আমরা বুঝতে পারছি? সন্নিবেশ সংখ্যা কি? যে যতগুলো সন্নিবেশ সমযোজী বন্ধন কি করতে পারে? গঠন করতে পারে, তাদেরকে বলা হয় কি সন্নিবেশ সংখ্যা। এখানে দেখবে যে কপারের সন্নিবেশ সংখ্যা কিন্তু 4। ঠিক একইভাবে এইখানে আমরা দেখব যে এইখানে খেয়াল করো, পটাশিয়াম ফেরোসায়ানাইড FeCN6, এই যৌগটিতে ফেরাস আয়ন 6টি সায়ানাইড আয়ন তার সাথে যুক্ত হয়, ফলে তার সন্নিবেশ সংখ্যা 6। এই কেন্দ্রীয় ধাতব আয়ন এবং সন্নিবেশ বন্ধন গঠনকারী লিগ্যান্ড অণু বা আয়নকে একত্রে এই স্কয়ার ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। এটিকে বলা হয় কোঅর্ডিনেশন স্পেয়ার। এটি কোঅর্ডিনেশন বলয় বা সন্নিবেশ বলয়। খেয়াল রাখবে, এই যে থার্ড ব্র্যাকেট দ্বারা আমরা প্রকাশ করলাম বা স্কয়ার ব্র্যাকেট দ্বারা, এই যে জটিল আয়ন অর্থাৎ জলীয় দ্রবণে এই কোঅর্ডিনেশন স্পেয়ার সে যখন দ্রবীভূত হবে, কোঅর্ডিনেশন স্পেয়ার অটুট থাকবে, এটি ভেঙে যাবে না, অর্থাৎ সেখানে মুক্ত আয়রন আয়নের কোনো উপস্থিতি পাবে না, সেটিকে বলা হচ্ছে কোঅর্ডিনেশন স্পেয়ার। দ্য সেন্ট্রাল আয়ন টুগেদার উইথ molecules or ions coordinated to it constitute what is termed as coordination sphere. It may be noted in writing formula
of complex ions, the central ion along with its coordination pair is written inside square brackets, যেটা আমরা বললাম একটু আগে। ফর এক্সাম্পল যেটা দেখলাম, এই যে দেখো এটি হলো কোঅর্ডিনেশন পেয়ার। আমরা যদি পটাশিয়ামটা বাদ দিই, এটি হলো তার কোঅর্ডিনেশন কি পেয়ার। তাহলে কোঅর্ডিনেশন পেয়ার কি তোমরা বুঝলে, সেটি আমরা এখানে লিখে দিই। কোঅর্ডিনেশন স্পেয়ার বাংলায় বলা হয় সন্নিবেশ বলয়। সন্নিবেশ বলয়। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার কি, কোঅর্ডিনেশন স্পেয়ার কি, লিগ্যান্ড কি আমরা এখান থেকে জেনে গেলাম। আমরা আসবো আমাদের কি দ্বিতীয়, এখানে আমরা বলছি দ্বিদন্তী লিগ্যান্ড বা বাইডেন্টেড লিগ্যান্ড কিভাবে তাদের বন্ধনটি গঠন করে সেটি আমরা দেখাবো। যেমন এখানে আমরা নিয়েছি কপার আয়ন। এখানে দেখবে কপার আয়ন যখন ইথিলিন ডাইমিনের সাথে যুক্ত হয়, সেখানে 4টি সন্নিবেশ বন্ধন গঠিত হয়। এই যে আমরা একটু আগে দেখাইছিলাম, এখানে ইথিলিন ডাইএমিন কি, সেখানে কি হয় 4টি সন্নিবেশ বন্ধন গঠিত হয়। এটি একটু তোমরা দেখে নাও। এই এটি হলো দেখো কপার ইথিলিন ডাইমিন অর্থাৎ বাইডেন্টেড এই যে লিগ্যান্ড, এখানে কপারের সাথে কি 4টি সন্নিবেশ বন্ধন গঠন করেছে। এই যে সন্নিবেশ বন্ধন গঠন করলো ইথিলিন ডাইমিন, খেয়াল করো এখানে একটি চক্রাকার বন্ধন তৈরি হলো। এই যে চক্রাকার বন্ধন, এটা রিং স্ট্রাকচার গঠন করলো। এই রিং স্ট্রাকচার যারা গঠন করে যে সকল লিগ্যান্ড, তাদেরকে কিন্তু বলা হয় চিলেট বা বাংলায় বলা হয় কিলেট। রিং স্ট্রাকচার গঠন করে, আবার বলছি বিষয়টি বুঝে নাও, সবাই কিন্তু এরকম রিং স্ট্রাকচার গঠন করতে পারে না। যে সকল লিগ্যান্ড অর্থাৎ একটা লিগ্যান্ড যদি একাধিক সমযোজী বন্ধন গঠন করে, সে তখন কি করবে, রিং স্ট্রাকচার গঠন করবে কেন্দ্রীয় ধাতব আয়নের সাথে, অর্থাৎ একটি ক্র্যাব লাইক বলা হয় এটাকে, ক্র্যাব মানে কাঁকড়ার মতো, সে এইভাবে ধরবে একটি, মনে করো একটি কেন্দ্রীয় মেটাল আয়ন, এইভাবে, এই যে আমি 2টি আঙুল দিয়ে ধরলাম, এইভাবে সে যদি ধরে, তাইলে এইটি হলো ক্র্যাব লাইক। সেজন্য এদেরকে বলা হয় তোমার চিলেট। বা এই যে বিষয়টি, এই যে যৌগটির গঠন, এটাকে বলে চিলেশন। তাহলে আমরা লিখে দিয়েছি কি হলো চিলেট বা কিলেট বলা হয়। খেয়াল করো, এটি হলো চিলেট, আর এই যৌগটি হলো চিলেশন, এর মাধ্যমে তৈরি হয়েছে, এটি চিলেট যৌগ। আর এইটি হলো আমরা বলছি কিলেট বা বাংলায় অনেক সময় কিলেটও বলা হয়, কিলেট অথবা চিলেটও কোনো কোনো বইয়ে উল্লেখ আছে, কোনো সমস্যা নেই, তোমরা যেটা লেখো এটা ইংরেজিটা লেখলে ভালো, চিলেট অথবা কিলেট। তাহলে এটা হলো তোমার বাইডেন্টেড লিগ্যান্ড, অর্থাৎ যে সকল লিগ্যান্ড 2টি মুক্ত জোড় ইলেকট্রন দানের মাধ্যমে কেন্দ্রীয় ধাতব আয়নের সাথে যুক্ত হয়ে সন্নিবেশ বন্ধন গঠন করে, তাদেরকে বলা হয় বাইডেন্টেড লিগ্যান্ড বা কি দ্বিদন্তী লিগ্যান্ড। এবার আমরা আসবো পলিদন্তী লিগ্যান্ড বা পলিডেন্টেড লিগ্যান্ড। এটি হলো
3 নাম্বার টাইপস যেটি আমরা বলছি টাইপস অফ লিগ্যান্ড। পলিডেন্টেড লিগ্যান্ড, পলিডেন্টেড লিগ্যান্ডস। এই যে ডেন্টেড কথাটির অর্থ হলো দন্তি, খেয়াল রাখো দন্তি মানে দাঁতের মাধ্যমে, আমরা যে বলি না এই যে এটাকে বলা হয় বহুদন্তি, বহুদন্তি লিগ্যান্ড। যেমন আমরা দাঁত দিয়ে যখন কামড় দেই তাহলে দুইটি দাঁত কি আমাদের ওই যে বস্তুটির মধ্যে কামড় দেয় সেটির মধ্যে সংস্পর্শ হয়, এই জন্য এদের বলা হচ্ছে এরাও যখন ওই দাঁতবায়নটার সাথে যুক্ত হয় মনে হচ্ছে দাঁতের মতো চাপ দিয়ে ধরে রাখছে এইরকম, সেজন্য এটা হলো ডেন্টেড বা দন্তি। তাহলে পলিদন্তি লিগ্যান্ড যারা আমরা বলছি যে 2 এর বেশি যদি মুক্তজোড়ী ইলেকট্রন দানে সক্ষম কোনো লিগ্যান্ড কেন্দ্রীয় দাঁতবায়নের সাথে 2 এর বেশি সন্নিবেশ বন্ধন গঠন করতে সক্ষম হয় তাদেরকে বলা হয় পলিদন্তি লিগ্যান্ড। যেমন পলিদন্তি লিগ্যান্ড একটি আছে তোমরা ইডিটিএ, ইডিটিএ খেয়াল রাখবে, এটি একটি বিখ্যাত কম্পাউন্ড। আমাদের কমপ্লেক্স টাইট্রেশন বা আমাদের দুইটি ধাতব আয়নের গ্রেভিমেট্রিক টাইট্রেশন যেটাকে আমরা বলি ভর মাত্রিক টাইট্রেশন বা এটাকে সেপারেশনে দুইটি ধাতব আয়ন একত্রে মিশ্রিত হলো, মিশ্রণে একটি দ্রবণ দেওয়া হলো কোনো একটি ধাতব আয়নকে বা ধাতব আয়নকে তুমি প্রিসিপিটেট করবে বা অধক্ষিপ্ত করবে অথবা তার পরিমাণ নির্ধারণ করবে, সেটি ইডিটি এর মাধ্যমে হবে। ইডিটি টাইট্রেশন সেটি কি ইথিলিন ডাইএমিন, ইথিলিন ডাইএমিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, ইথিলিন ডাইএমিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। তোমরা একটু দেখলে স্ট্রাকচারটা দেখলে বুঝবে, CH2 সিঙ্গেল বন্ড CH2N। ইথিলিন ডাইএমিনের একটি প্রতিস্থাপিত যৌগ এটি, অর্থাৎ ইথিলিন ডাইএমিন এর মধ্যে কি থাকে, এখানে দেখো 2টি হাইড্রোজেন থাকে, এটি হলো ইথিলিন ডাইএমিন। এই 2টি হাইড্রোজেনকে 2টি অ্যাসিটেট আয়ন দ্বারা যদি প্রতিস্থাপিত করা হয় সেটি হলো ইথিলিন ডাইএমিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। তাহলে অ্যাসিটেট আয়ন সেটি কি দেখো CH2 C double OH, CH2 C double OH, CH2 COOH, CH2 COOH, এটি হলো ইথিলিন ডাইএমিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। এটি কিন্তু একটি চিলেট, কারণ এটিও কিন্তু যখন সন্নিবেশ বন্ধনটি গঠন করে সেটি রিং স্ট্রাকচারের মতো একটি গঠন তৈরি করে, সেজন্য এটিও একটি চিলেট বা কিলেট। তাহলে এর একটি আমরা কম্পাউন্ড কে যদি দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে যে এটি কিভাবে গঠন করে থাকে। যেমন দেখে নাও ইথিলিন ডাইএমিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড আমরা বলছি একটি পলিডেন্টেড লিগ্যান্ড। এটি কোনো মেটাল আয়নের সাথে কিভাবে যুক্ত হয় সেটি একটু আমরা দেখাবো এখন, সেটি দেখলেই বুঝতে পারবে যে সে কিভাবে রিং স্ট্রাকচারটি গঠন করে থাকে। এখানে
তার 6টি, খেয়াল রাখবে এই যে নাইট্রোজেনের মধ্যে একটি মুক্তজোর, 2টি নাইট্রোজেনের মুক্তজোর, এখানে একটি, এখানে একটি, আর এইখানে দেখো এই যে অ্যাসিডের আয়ন যখন হয় তখন এইখানেও এই অক্সিজেনের মধ্যে একটি মুক্তজোর ইলেকট্রন থাকে, সেটি মুক্তজোর ইলেকট্রন থাকে, খেয়াল রাখবে। তাহলে এইখানে 2টি অক্সিজেনের মুক্তজোর ইলেকট্রন, এইখানে মুক্তজোর ইলেকট্রন, এইখানে মুক্তজোর, তাহলে টোটাল কয়টি? 6টি। 6 এর এখানে 6 কি পেয়ার অফ ইলেকট্রন ডোনার, এটি 6টি ইলেকট্রন পেয়ার ডোনেট করতে পারে, অর্থাৎ 6 জোড়া। সেই জন্য এটি হেক্সাডেন্টেড লিগ্যান্ড বলা হয়। একে অনেক সময় কি বলা হয়? হেক্সাডেন্টেড লিগ্যান্ড। কি বলা হয়? হেক্সাডেন্টেড লিগ্যান্ড। আমরা একটি এরকম কোন একটি মেটাল আয়ন নিলাম, যে কোনো একটি মেটাল আয়ন, সেই মেটালের সাথে আমরা এখানে দেখাবো যে 2টি এরকম তোমার এই যদি বন্ধন গঠন করে, এই যে ইথিলিন ডাইমিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, তাহলে বুঝতে পারবে গঠনটি কি ধরনের হয়। এটি N, দেখো CH2 CH2, এটি N, এই তাহলে এখানে কিন্তু এই 2টা নাইট্রোজেন বন্ড ফরমেশনে অংশগ্রহণ করে হলো। এবার আসো এই যে এখানে এই মাঝখানে 2টা গেল, কিন্তু এইখানে আছে কি? একটা অ্যাসিটেট। তাহলে এই যে নাইট্রোজেন থেকে একটা অ্যাসিটেট আয়ন, সেটা কিভাবে আসবে দেখো, CH2 C ডবল বন্ড O, আর এই যে দেখো এই যে একটা অক্সিজেন আছে, সেটি হলো এরকম ও, এই গেল একটা। তাহলে এর মধ্যে কি আরেকটা আছে, সেটি দেখে নাও। এই যে এখানে আমরা একটু টান দিয়ে এখানে দেখাইলাম, CH2, এটি হলো CO C, এই যে এটি হলো O, এই আর তাহলে গেল কয়টা? 1 2 3 4, অর্থাৎ 4টা সন্নিবেশ বন্ধন কিন্তু সে গঠন করে ফেললো এখন পর্যন্ত। আরো আছে কয়টা? তার আরো 2টা সে সন্নিবেশ বন্ধন গঠন করবে, সেটা আমরা উপর দিক থেকে দেখাই। এটি একটা, তারপর এইখানে একটা আমরা দেখাবো, সেটি দেখলে বুঝতে পারবে। এই হলো তার 6টি সন্নিবেশ বন্ধন। দেখুন এটি কোন একটি মেটাল আয়নের সাথে কি 6টি সন্নিবেশ বন্ধন আমরা দেখাইলাম। কার? ইথিলিন ডাইমিন টেট্রা অ্যাসিটিক। দেখে নাও, এটা 1, এই যে আমরা 1 নাম্বার দেখাইলাম, এটা 1, হ্যাঁ, এটি হলো 2, এটি 2, দেখো এটি 2 নাম্বার। আমরা এটিকে যদি 3 নাম্বার দেই, দেখো এটি হলো 3 নাম্বার, আর এটি হলো 4 নাম্বার।
তারপরে আসো কি এইটিকে দাও, এটি 5, এই যে 5, আর এটি কি 6, এটি হলো এই যে 6, যে 6, এটিকে আমরা এখানে 5 দিয়ে দিই, এইখানে এই যে 5, আর এইটা হলো এইখানে 3, হ্যাঁ, এটা 2, এটা হলো 4, এইটা তাহলে 1 2 3 4 5 6, এই হলো একটি মেটাল আয়নের সাথে একটি ইথিলিন ডাইমিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড 6টি সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত হলো। এটি একটি রিং স্ট্রাকচার, এই জন্য এটিকে বলা হয় চিলেট বা কিলেট যৌগ, বা এই ইথিলিনকে বলা হয়, এটিকে বলা হয় তখন লিগ্যান্ড, এটি লিগ্যান্ডই কিন্তু এটিকে বলা হয়, যেহেতু সে রিং স্ট্রাকচার ফর্ম করে সেজন্য এটিকে বলা হয় কিলেট। তাহলে এই ছিল আমাদের কি কোঅর্ডিনেশন নাম্বার এন্ড কোঅর্ডিনেশন স্পেয়ার। এই পুরোটা হলো কোঅর্ডিনেশন স্পেয়ার। খেয়াল রাখবেন এই পুরোটা যেটাই হলো যে আয়ন সেট ফর্ম করবে সেটি হলো তার কোঅর্ডিনেশন স্পেয়ার বা কোঅর্ডিনেশন বল। এবার আমরা আসব বার্নার থিওরি। তোমরা এটি ভালো করে বুঝে নেবে। সায়েন্টিস্ট বার্নার কোঅর্ডিনেশন কম্পাউন্ড যে ফর্ম হয় তাদের এখানে কিভাবে কোঅর্ডিনেশন বন্ডটা ফর্ম হয় সেটির একটি সাকসেসফুল এক্সপ্লানেশন তিনি দেন। সেজন্য বার্নারকে বলা হয় ফাদার অফ দ্য কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। এই যে কোঅর্ডিনেশন বন্ধন, এই যে সন্নিবেশ যৌগ, এই যে কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি হচ্ছে আমরা দেখাইলাম, এই কমপ্লেক্স কম্পাউন্ডগুলো কিভাবে ফর্ম হয় তার একটি সুস্পষ্ট ব্যাখ্যা উনি প্রদান করেন। যদিও কিছু লিমিটেশনস আছে, পরবর্তীতে এটা আলোচনা হবে। ওনাকে বলা হয় ফাদার অফ দ্য কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। আমরা এই বার্নার থিওরি অফ কোঅর্ডিনেশন এটি আমরা একটু এখন আলোচনা করব। বার্নার থিওরিতে তার 4টি স্বীকার্য, 4টি পোস্টুলেশন আছে। সেটি কি কি? নাম্বার 1 আমরা লিখে যদি দেই তাহলে বুঝবে, এগুলো ভালো করে বুঝতে পারবে। ডাব্লিউ, এটি ডাব্লিউ, বার্নার যদি ডাব্লিউ, এটা উচ্চারণ ডাব্লিউ ই আর এন ই আর এস, বার্নার থিওরি অফ কোঅর্ডিনেশন। নাম্বার 1 postulations, এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডের মধ্যে প্রত্যেকটি মেটাল বা ধাতব পরমাণু 2 ধরনের যোজনী প্রদর্শন করে। একটিকে বলা হয় প্রাথমিক যোজনী বা প্রাইমারি ব্যালেন্সি, অপরটিকে বলা হয় সেকেন্ডারি ব্যালেন্সি। তাহলে আমরা বলছি কি, একটি কোঅর্ডিনেশন কম্পাউন্ড যখন গঠিত হয় কেন্দ্রীয় ধাতব আয়নের সাথে লিগ্যান্ড অণু বা লিগ্যান্ড আয়ন বা লিগ্যান্ড পরমাণু সন্নিবেশ বন্ধন গঠিত হয়, তখন এই যে কেন্দ্রীয় ধাতব আয়ন তার 2 ধরনের যোজনী প্রদর্শন করে। একটি হলো তার প্রাইমারি ব্যালেন্সি, প্রাথমিক যোজনী, অপরটি হলো তোমার সেকেন্ডারি ব্যালেন্সি বা গৌণ যোজনী। প্রাইমারি ব্যালেন্সিটা কি? সেটি হলো the primary valency is ionizable and is non-directional, or the primary valency এটি আয়োনাইজেবল, এটি তার অক্সিডেশন স্টেট, তার জারণ সংখ্যা। প্রাইমারি ব্যালেন্সি হলো তার অক্সিডেশন স্টেট বা জারণ সংখ্যা,
সেটি কেমন আমরা বুঝিয়ে দেব। এটি নন ডিরেকশনাল, এটি কোনো ডিরেকশন নাই, কারণ প্রাইমারি ব্যালেন্সি দিয়ে যে যৌগগুলো গঠিত হয় এটি এর কোনো 3 ডাইমেনশনাল স্ট্রাকচার হয় না। যেমন মনে করো আমরা বলে থাকি যে কপার সালফেট, এখানে কপারের যদি নিই 2, সালফারের যদি নিই 2, এই যে কপার আয়ন তার এটি হলো তার প্রাইমারি ব্যালেন্সি, প্রাইমারি কপার আয়ন আর হলো সালফেট, এটি ক্রিস্টাল ফর্ম করে। হ্যাঁ, এটি অনেকগুলো অণু মিলে একটি ক্রিস্টাল ফর্ম করে, কিন্তু এটির এর কোনো ত্রিমাত্রিক গঠন নাই। এবার আসবো যে টেট্রাএমিন কিউপ্রিক সালফেট, বা আমরা যদি ফেরোসায়ানাইড দিই, পটাশিয়াম, আচ্ছা এটার সাথে মিলে যাবে টেট্রাএমিন কিউপ্রিক। এই যে গঠন, এই যে কোঅর্ডিনেশন স্ফিয়ার, এটি একটি 3 ডাইমেনশনাল স্ট্রাকচার আছে তার। এইখানে এই +2টা হলো তার প্রাইমারি ব্যালেন্সি, আর সেকেন্ডারি ব্যালেন্সি হলো লিগ্যান্ডের সাথে সে কতগুলো লিগ্যান্ডের সাথে যুক্ত হয়, সে কতগুলো লিগ্যান্ডের সাথে কি যে মুক্তজোড় ইলেকট্রনের মাধ্যমে যুক্ত হয়ে তার কয়টি সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে, সেটি হলো তোমার কি গৌণ যোজনী বা সেকেন্ডারি ব্যালেন্সি। সেকেন্ডারি ব্যালেন্সিটা হলো তার কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে এইখানে তার সেকেন্ডারি ব্যালেন্সি ব্যালেন্সি 4, দিস ইজ দ্য কোঅর্ডিনেশন নাম্বার, সন্নিবেশ সংখ্যা। আর প্রাইমারি ব্যালেন্সি হলো 2, ব্যালেন্সি হলো 2। এই যে সেকেন্ডারি ব্যালেন্সি নন আয়োনাইজেবল এবং এর ডিরেকশনেবল, এটা দেখো ডিরেকশনাল এটি, কারণ এই যে তার যে গঠন, তার গঠনটি হয় টেট্রাহেড্রাল স্ট্রাকচার হবে অথবা স্কয়ার প্ল্যানার হতে পারে, যেহেতু তার কোঅর্ডিনেশন নাম্বার 4। আমরা এটা এখান থেকে জানি যে এর ডিরেকশনাল প্রপার্টি আছে। এই যে লিগ্যান্ডের সাথে যে যুক্ত হলো, এগুলো তোমার একটি 3 ডাইমেনশনাল স্ট্রাকচারের মাধ্যমে তৈরি হবে, স্ট্রাকচার গঠন করবে, যেটি আমরা বলেছি যে এটি হলো কোঅর্ডিনেশন স্ফিয়ার। তার একটি জিওমেট্রিক শেপ আছে, তার একটি জ্যামিতিক গঠন আছে, কিন্তু এর কিন্তু কোনো জ্যামিতিক গঠন নাই। এটি তোমরা বলতে পারো স্যার এটি তো ক্রিস্টাল ফর্ম করে, না, সেটি কিন্তু ভিন্ন জিনিস। সেটি হলো যে এই যে কপার আয়ন, সালফেট আয়ন, অনেকগুলো একক আয়নিক লবণ একক অণু হিসেবে থাকে না, তারা অনেকগুলো অণু একত্রে একটি সুবিন্যস্ত জ্যামিতিক আকৃতির মাধ্যমে সুশৃঙ্খল বিন্যাসের মাধ্যমে একটি ত্রিমাত্রিক গঠন তারা তৈরি করে, সেটিকে আমরা বলছি ক্রিস্টালের। সেটির সাথে মানে মিল নেই, সেটি ভিন্ন জিনিস। এটি হলো এই যে একক আয়ন, সেই একক আয়নটির গঠনই হলো কি একটি 3 ডাইমেনশনাল গঠন, একটি ত্রিমাত্রিক গঠন। অর্থাৎ এর ডিরেকশন প্রপার্টি আছে কার? সেকেন্ডারি ব্যালেন্সি। তাহলে সেকেন্ডারি ব্যালেন্সি আমরা জানলাম। আর প্রাইমারি ব্যালেন্সি হলো তার চার্জ সংখ্যা, যেটি আমরা বলছি যে তার কেন্দ্রীয় ধাতব আয়নের অক্সিডেশন স্টেট, অর্থাৎ তার জারণ সংখ্যা, সেই কয়টি ইলেকট্রন দান করে এই যৌগটি গঠন করছে, সেটি হলো তার তোমার এই প্রাইমারি ব্যালেন্সি।
আর সে কয়টি লিগ্যান্ডের সাথে যুক্ত হয়েছে, কয়টি লিগ্যান্ডের সাথে যুক্ত হয়েছে, কয়টি সন্নিবেশ বন্ধন গঠন করছে, সেটি হলো তার কোঅর্ডিনেশন নাম্বার বা কে গৌণ যোজনী বা সেকেন্ডারি ভ্যালেন্সি। এটি বিজ্ঞানী ভার্নার তার প্রথম পোস্টুলেশনে বলেছেন। তাহলে আমরা বলতে পারি নাম্বার 1, কোঅর্ডিনেশন কম্পাউন্ডস, the metal atoms exhibit two types of valency. Number 1, primary valency and the secondary valency. What is primary valency? Primary valency is ionizable and is non-directional, whereas the secondary valency is non-ionizable and directional. Directional means বলছে সেটির একটি জিওমেট্রিক শেপ তৈরি করবে কেন্দ্রীয় মেটাল আয়নের সাথে। নাম্বার 2, প্রত্যেকটি মেটাল অ্যাটমের একটি নির্দিষ্ট গৌণ যোজনী থাকবে, অর্থাৎ সে একটি নির্দিষ্ট সংখ্যক লিগ্যান্ডের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে, অর্থাৎ তার সন্নিবেশ বন্ধনের সংখ্যা নির্দিষ্ট থাকবে প্রত্যেকটি মেটাল অ্যাটমের। সেটি হলো তোমার 2 নম্বর পোস্টুলেশন, দ্বিতীয় স্বীকার্য। সেটি কি? এভরি মেটাল অ্যাটম হ্যাজ এ ফিক্সড নাম্বার অফ সেকেন্ডারি ভ্যালেন্সিস। আমরা একটু লিখে দিলে মনে হয় জিনিসগুলো ভালো হবে। সেটি হলো তাহলে নাম্বার 1, in coordination compounds metal atoms have two valencies. Visualization that number 1, primary valency আমরা প্রাইমারি ভ্যালেন্সি পড়ছি আয়োনাইজেবল and non-directional. That means primary valency is oxidation state. খেয়াল রাখবে এটি। নাম্বার 2, সেকেন্ডারি ভ্যালেন্সি। এটি হলো কোঅর্ডিনেশন নাম্বার। এটি নন আয়োনাইজেবল and directional. Number 2, every metal atom has fixed secondary valencies. অর্থাৎ প্রত্যেকটি মেটাল অ্যাটমের কি থাকবে? একটি ফিক্সড কোঅর্ডিনেশন নাম্বার থাকবে, এর চেয়ে বেশি সে কখনো করে না। নাম্বার 3, মেটাল অ্যাটম এর ক্ষেত্রে 2টি ব্যালেন্সই থাকতে হবে, অর্থাৎ 2টি ব্যালেন্সই স্যাটিসফাই করতে হবে। সেটি হলো the metal atom tends to satisfy both its primary as well as secondary valency in a coordination compound. একটি কোঅর্ডিনেশন কম্পাউন্ডের মধ্যে তোমার মেটাল অ্যাটমের প্রাইমারি এবং
গৌণ যোজনী দুটি সম্পাদিত হতে হবে, অর্থাৎ দুইটি কি হবে, পূর্ণ হতে হবে, এখানে স্যাটিসফাই করতে হবে। প্রাইমারি ব্যালেন্সিস আর স্যাটিসফাইড বাই নেগেটিভ আয়ন্স, অর্থাৎ ঋণাত্মক আয়ন্স দ্বারা সেই স্যাটিসফাই করতে হবে। আর সেকেন্ডারি ব্যালেন্সিস সেটি নেগেটিভ আয়নও হতে পারে, তোমার নিরপেক্ষ অণু হতে পারে, বাই নেগেটিভ আয়ন্স বাই কে অর কি সেকেন্ডারি মলিকুল, মানে নিউট্রাল মলিকুলস। আমরা আবার বলছি যে প্রাইমারি যোজনী অবশ্যই ঋণাত্মক আয়ন দ্বারা কি পূর্ণ হতে হবে, স্যাটিসফাই হতে হবে। আর সেকেন্ডারি ব্যালেন্সি স্যাটিসফাই এর জন্য নেগেটিভ আয়ন একটানা, সেখানে নেগেটিভ আয়ন দিয়েও হতে পারে, অথবা তোমার নেগেটিভ আয়ন এবং কি নিরপেক্ষ অণু দ্বারাও সেকেন্ডারি ব্যালেন্সি স্যাটিসফাই হতে পারে, সেটা আমরা লিখতে পারি। যেমন আমরা একটু বুঝে দিই খেয়াল করো, যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ, একটু আগে আমরা একটা কম্পাউন্ড লিখেছি, এই যে এটা কোবাল্ট, এটি ট্রাইক্লোরো ট্রাইএমিনো কোবাল্ট। এটা দেখো, এটা কোবাল্ট। যদি এখানে এটা আমরা যখন নামকরণে আসবে সেগুলো ভালো করে বুঝবে, জাস্ট কম্পাউন্ডটা দেখে নাও। এইখানে দেখো, এই যে তার যে সেকেন্ডারি ব্যালেন্সি, তার কিন্তু প্রাইমারি ব্যালেন্সি 3+, তো প্রাইমারি ব্যালেন্সিকে সে স্যাটিসফাই করলো। সেটি কিভাবে করলো? 3টি ক্লোরাইড আয়ন দিয়ে স্যাটিসফাই করে ফেললো। কিন্তু তার সেকেন্ডারি ব্যালেন্সি 6, প্রাইমারি ব্যালেন্সি +3 স্যাটিসফাইড বাই মাইনাস কি 3টি ক্লোরাইড আয়ন কি -1 3 ইনটু কত 3 মাইনাস, এটি স্যাটিসফাই হয়ে গেল, চার্জ নিউট্রাল হলো। কিন্তু এর যে সেকেন্ডারি ব্যালেন্সি হলো 6, সেটি 6 কিভাবে করলো? 3টি ক্লোরাইড আয়ন, 3টি নেগেটিভ আয়ন, 3টি অ্যামোনিয়া, অর্থাৎ 3টি নিরপেক্ষ অণু, 3টি ঋণাত্মক আয়ন দ্বারা সেকেন্ডারি ব্যালেন্সিকে সে স্যাটিসফাই করেছে। এখানে খেয়াল রাখবে, প্রত্যেকটি যৌগের মধ্যে আমরা জানি প্রত্যেকটি যৌগের চার্জ শূন্য। এই যে চার্জ শূন্য, এটি কিভাবে হবে? সেটি হলো একটি অ্যালজাব্রিক এডিশন আর সাবস্ট্রাকশন। সেটি কেমন? দেখো, এই যে কোবাল্ট, এই যে যৌগটা, তার কিন্তু চার্জ শূন্য। কেন? অ্যামোনিয়ার কোনো চার্জ নাই, ক্লোরাইড আয়নের -1 করে চার্জ, -3 +3, তাই টোটাল কি হলো? তার অ্যালজাব্রিক সামেশন কত হবে? 0। অর্থাৎ একটি কম্পাউন্ডের কোঅর্ডিনেশন কম্পাউন্ডের মধ্যে যদি কম্পাউন্ড হয়, তাহলে সেটি নিরপেক্ষ অণু হবে। সেক্ষেত্রে তার এই সন্নিবেশ সংখ্যা, যেটি আমরা বলছি গৌণ ব্যালেন্সি এবং প্রাইমারি ব্যালেন্সি, এই যে টোটাল সামেশন হতে হবে 0। সেক্ষেত্রে কোঅর্ডিনেশন স্ফেয়ারের সামেশন কিন্তু 0 নাও হতে পারে। কোঅর্ডিনেশন স্ফেয়ারের সামেশন নেগেটিভ হতে পারে, আবার পজিটিভ হতে পারে। সেটি হলো ওই কমপ্লেক্স আয়নের চার্জ। সেটি আমরা ব্যাখ্যা করি, সেটি দেখবে। যেমন পটাশিয়াম ফেরোসায়ানাইড K4FeCN6, আমি যেটা বলছি খেয়াল করো, এটা টোটাল চার্জ কিন্তু 0, কিন্তু এই যে কোঅর্ডিনেশন স্ফেয়ার, এর চার্জ কিন্তু 0 নয়, এটি চার্জ হলো -4। এই যে -4, দিস ইজ দা এই কমপ্লেক্স আয়নের ব্যালেন্সিং। এটি কিন্তু আয়রনের নয় বা সায়ানাইডের নয়, এটি কোঅর্ডিনেশন স্ফেয়ার। এই কোঅর্ডিনেশন বলয় এই কমপ্লেক্স আয়নটির চার্জ হলো কি -4। সেটি কিভাবে আসলো? আয়রন 2+,
আর সায়ানাইডের হলো -1 × 6, তাহলে কত -6, তাহলে +2 -6 -4, এটি হলো এই কোঅর্ডিনেশন স্পেয়ারের চার্জ। তাহলে এটি গেল আমাদের নাম্বার 3। নাম্বার 4 হলো the secondary balances are always directed towards fixed position in space. স্পেস মানে তোমার এটা একটি স্টেরিও কম্পাউন্ডের কথা এখানে বলা হয়েছে। অর্থাৎ এই যে সেকেন্ডারি ব্যালেন্সিগুলো একটা কেন্দ্রীয় মেটাল আয়নের সাথে সে একটি জিওমেট্রিক শেপ তৈরি করবে, যে in space this leads to the definitive geometry of the coordination compound। এটি আমরা লিখে দেই নাম্বার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নাম্বার 4 আমরা লিখলাম। এখানে দেখো, the secondary balances are always directed towards the fixed position in space and this leads to a definite geometry of a coordination compound। যেমন আমরা এখানে এই যে পটাশিয়াম ফেরোসায়ানাইড, খেয়াল রাখো এই ফেরোসায়ানাইডের মধ্যে 6টা সায়ানাইড আয়রন 2+ এর সাথে স্পেস অর্থাৎ শূন্যের মাধ্যমে শূন্যতে যুক্ত হয়। সেটি কি? সেটি হলো যে দ্বিমাত্রিক ভাবে না, ত্রিমাত্রিক ভাবে পরস্পরের সাথে যুক্ত হয়। যেমন এটা আমরা এখানে দেখাইলাম, এই যে আয়রন 6টি সায়ানাইড আয়ন একটি অষ্টতলকীয়, যেখানে দেখো এটি একটি অষ্টতলকীয় যৌগ, এটি অক্টাহেড্রাল, এটি হলো অক্টাহেড্রাল শেপ। সেখানে আমরা যখন পড়ব তখন তাদের ইলেকট্রনিক কনফিগারেশন পড়লে বুঝতে পারবো যে তাদের বহিঃশক্তি স্তরের অরবিটালগুলো সংকরায়নের ফলে এই গঠনটি তৈরি হয়। সংকরায়নটা কি? সেটি হলো sp3d2 সংকরায়ন বা হাইব্রিডাইজেশন, যেখানে অষ্টতলকীয় গঠন অক্টাহেড্রাল শেপ তৈরি হয়েছে। এটিকে বলা হয় অষ্টতলকীয় গঠন। অষ্টতলকীয় গঠন। তাহলে আমরা বুঝলাম যে সেকেন্ডারি ব্যালেন্সি গৌণ যোজনী অবশ্যই কি হবে, ওই মেটাল আয়নটি চারপাশে যুক্ত হয়ে তাকে একটি জ্যামিতিক গঠন দান করে। সেটি হলো বিজ্ঞানী বার্নারের চতুর্থ শিক্ষার্থ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই বার্নার থিওরি অফ কোঅর্ডিনেশন পর্যন্ত আমরা আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা অন্যান্য টপিকস নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই ভালো থাকো। ধন্যবাদ তোমাদের সবাইকে।